ইন্ডিয়া থেকে পাকিস্তান আলাদা হলো, তারপরে যখন বাংলাদেশ অস্তিত্ব আসলে, আমরা যদি 1971 সাল থেকেও ধরি যে এই বাংলাদেশ কেন্দ্রিক একটা বোর্ড তৈরি হয়, তো এই নিয়ে কিন্তু একটা চিন্তা ছিল। দেশ তৈরি হলো 1971-এ, তো তখন থেকেই একটা ভাবনা কাজ করছিল একদল ওলামায়ে কেরাম। এখানে একক ব্যক্তি তো নয় যদিও, কিন্তু আসলে এর একটা বড় কৃতিত্ব দিতে হবে মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী রহমতুল্লাহ আলীকে। তিনি আসলে এই বিষয়টা চেয়েছিলেন এবং তিনি আলহামদুলিল্লাহ এই বোর্ড বিষয়টাকে যথেষ্ট বুঝতেন। যদিও তাকে জীবদ্দশায় মানুষ কতটা কদর করেছে সেটা একটা প্রশ্নের বিষয়, এবং হয়তো যারা দর্শক মাত্রই জানবেন যে তার সেই সময়ের যে ত্যাগ, তার যে কোরবানি, এটা আজ এখনকার প্রজন্মকে আমি মনে করি জানানো দরকার। পরীক্ষা বিষয়ে কথা উঠলে কওমি বোর্ড বেফাকের প্রয়োজনীয়তা, অপ্রয়োজনীয়তা এবং এর দায় ও কর্তব্য সম্পর্কে আলোচনার সামনে আসে। তো এই বিষয়ে মুহতারামের কাছে আমরা জানবো। তার আগে জানতে চাই যে বেফাকের প্রতিষ্ঠা কখন, কোথায় এবং কাদের হাত ধরে হলো? আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু আজকে বেফাক নিয়ে আলোচনা হবে, সেই হিসেবে এটি একটি চমৎকার প্রশ্ন, এবং এই বিষয়টা আমাদের দর্শকদেরকে যেহেতু একটা প্রাসঙ্গিক ক্রমে এসেছে, স্বাভাবিকভাবে আমি এটা একটু ছোট করে উত্তর দিব, এটা লম্বা করতে যাব না। আসলে আমাদের বাংলাদেশ বা যখন থেকে আমাদের এই উপমহাদেশে ইন্ডিয়া থেকে পাকিস্তান আলাদা হলো, তারপরে যখন বাংলাদেশ অস্তিত্ব আসলে, আমরা যদি 1971 সাল থেকেও ধরি যে এই বাংলাদেশ কেন্দ্রিক একটা বোর্ড তৈরি হয়, তো এই নিয়ে কিন্তু একটা চিন্তা ছিল। দেশ তৈরি হলো 1971-এ, তো তখন থেকেই একটা ভাবনা কাজ করছিল একদল ওলামায়ে কেরাম। তো এখানে একক ব্যক্তি তো নয় যদিও, কিন্তু আসলে এর একটা বড় কৃতিত্ব দিতে হবে মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদী রহমতুল্লাহ আলীকে। তিনি আসলে এই বিষয়টা চেয়েছিলেন এবং তিনি আলহামদুলিল্লাহ এই বোর্ড বিষয়টাকে যথেষ্ট বুঝতেন। যদিও তাকে জীবদ্দশায় মানুষ কতটা কদর করেছে সেটা একটা প্রশ্নের বিষয়, এবং হয়তো যারা দর্শক মাত্রই জানবেন যে তার সেই সময়ের যে ত্যাগ, তার যে কোরবানি, এটা আজ এখনকার প্রজন্মকে আমি মনে করি জানানো দরকার। তিনি সে সময় কি পরিমাণ কষ্ট করেছিলেন এই বোর্ডকে প্রতিষ্ঠা করার জন্য। তারা শুরু করেছিলেন 1978-এর দিকে, বলতে গেলে আজ থেকে প্রায় 48 বছর আগে। তো সেই 1978-এ যখন তারা শুরু করেন, সেই শুরুটা ছিল অত্যন্ত কঠিন, একেবারে একটা কণ্ঠকাকীর্ণ পথ তারা অতিক্রম করেছেন। কোনো অর্থনৈতিক ব্যবস্থাপনা ছিল না, মাত্র 75-এর দুর্ভিক্ষ, সেই সময় 78-এ এই একটা বোর্ড গঠন, যেখানে আবার মাদ্রাসাগুলোর সেই সময়কার অবস্থা যারা জানে, অর্থনৈতিক অবস্থা যারা বুঝে, সেই পরিস্থিতিতে তারা শুরু করেছেন। যারা কাজ করছেন তাদের কোনো বেতনের চিন্তাও করা ছিল তাদের জন্য অসম্ভব। তারা নিঃস্বার্থভাবে সে সময় কি পরিমাণ কষ্ট করেছেন, আজকের বর্তমান বেফাক পরীক্ষার্থী বা এই প্রজন্মের যারা তরুণ আলেম হচ্ছে তাদেরকে এই বিষয়গুলো জানা দরকার। সেই সময় আব্দুল জব্বার জাহানাবাদী রহমতুল্লাহ আলাইহি সহ আমাদের হযরত মাওলানা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ আরো যারা ছিলেন, তারা এইটাকে শুরু করলেন। প্রথমে প্রায় 1994 সাল পর্যন্ত প্রায় 16 বছর তারা কোনো রকম নিজস্ব কোনো অফিস ছিল না। ফরিদাবাদ মাদ্রাসা, এটা একটি মাদ্রাসা, আবার এটি বেফাকের অফিস, এইভাবেই কিন্তু তারা একটা সময় থেকে পথ চলতে হয়েছে। 1994 থেকে 2006 পর্যন্ত এটির অফিস ছিল। তখন আমরাও তখন ছাত্র জমানায় আমরাও দেখেছি পুরো অফিসটা ছিল তখন পল্টনে একটা ভাড়া জায়গাতে। তখনও পর্যন্ত কোনো নিজস্বতা বেফাক খুঁজে পায়নি, তাদের সে সামর্থ্য হয়নি। 2006-এ তারা নিজস্ব জায়গাতে যাওয়ার সুযোগ হয়েছে 2006 সালে। 2006 থেকে নিয়ে এখন এই যে কাজলা, প্রথমে ভাঙ্গা প্রেস এলাকায়, তারপরে এখন একটু সামনে গিয়ে সামাদনগর এলাকায়, এখন তো তারা একেবারে 10তলা ভবন নিয়ে নানান রকমের কার্যক্রম নিয়ে তারা চলছে। তো এই আর কি মোটামুটি ভাবে বলা, বিস্তারিত বলতে গেলে লম্বা হয়ে যাবে। আশা করছি সংক্ষেপের জন্য এতটুকুই যথেষ্ট। ধন্যবাদ।